শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এসেছে জুলাইয়ের গণ অভ্যুত্থান, বললেন আইন উপদেষ্টা। নতুন সুযোগে বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ দুপুরের সংবাদে, সাথে আছে আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুলের শ্রদ্ধা জানিয়ে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। পবন আহমেদকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। শনিবার সকাল ৭টা ১ মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শহীদ বেদিতে ফুল দিয়ে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এরপর ফুল দিয়ে শ্রদ্ধা জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে শ্রদ্ধা জানান শহীদদের প্রতি। বিউগলে বেজে ওঠে করুণ সুর। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গার্ড অব অনার প্রদান করে ৩ বাহিনীর এক চৌকস দল। পরে প্রধান উপদেষ্টা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা চলে যাওয়ার পর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের উন্মুক্ত করে দেওয়া হয় স্মৃতিসৌধের বেদি। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। তরুণদের আত্মত্যাগের বিনিময়ে রাষ্ট্র গঠনের যে দ্বিতীয় সুযোগ এসেছে তা কোনোভাবেই নষ্ট হতে দেয়া যাবে না। সকালে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা যে স্বপ্ন, প্রত্যয় এবং দেশপ্রেম নিয়ে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল তারই ধারাবাহিকতা এসেছে জুলাইয়ের গণঅভ্যুত্থান। জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, সেটা আমাদের যে ৭১-এ মুক্তিযুদ্ধ, আমাদের শহীদ বুদ্ধিজীবীরা আছেন, মুক্তিযোদ্ধারা আছেন, ওনারা যে স্বপ্ন, যে প্রত্যয় এবং যে ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা নিয়ে যে সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন, সেটারই কন্টিনিউয়েশন ছিল আমাদের জুলাই গণ অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানকালেও দেখেছি আমাদের তরুণরা, আমাদের ছাত্ররা জীবনের মায়াকে উপেক্ষা করে গণতন্ত্র, মানুষের অধিকার, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন। বিগত সময়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে নিজেদের মধ্যে কুক্ষিগত করে রেখেছিল বলে মনে করেন ছাত্র আন্দোলনের কর্মীরা। ১৯৭১-এ যেভাবে দেশের শ্রেষ্ঠ সন্তানদের হত্যা করা হয়েছিল, একইভাবে হামলা চালিয়ে আওয়ামী লীগ নিরীহ শিক্ষার্থীদের হত্যা করেছে বলে অভিযোগ করেন ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা। এসব হত্যাকাণ্ডের বিচার দাবি করেন তারা। ২৪-এর মধ্য দিয়ে আমরা ৭১-এর যে আকাঙ্ক্ষা, জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা, আমাদের জনগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা ৭১-এর মাধ্যমে প্রকাশিত হয়েছে, সেটিকে বাস্তবায়িত করার দিকে আমরা এগিয়ে যাব, সেই প্রত্যয় আমরা ধরে রাখব। গত ৫০-৫৩ বছরে যে বিচারগুলো হয়নি এবং গত ১৫ বছরে আওয়ামী লীগ যে কাজগুলো করেছে, যে বুদ্ধিজীবী হত্যা, এই মোশতাককে হত্যা সহ আমরা দেখেছি অসংখ্য বুদ্ধিজীবীকে আয়নাঘরে বন্দী করা হয়েছে। এই বিচারগুলো এখনই করার সর্বোচ্চ সময়, সর্বোচ্চ সুযোগ। জনগণের ইচ্ছা অনুযায়ী সরকার দ্রুত নির্বাচন দেবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। ফখরুল বলেন, নতুন সুযোগে বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি। ১৯৭১ সালে যে স্বাধীনতার জন্য সবাই যুদ্ধ করেছিল, সেই স্বপ্ন বাস্তবায়নে ফ্যাসিস্টকে পরাজিত করে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে বলেও জানান মির্জা ফখরুল।
খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশ গণতান্ত্রিক সরকার পাবে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশ একটি সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক রাষ্ট্র, একটি আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র আমরা প্রতিষ্ঠা করতে চাই। আমরা আশা করি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন। বিএডিসি থেকে বীজ কিনে প্রতারিত হয়েছেন রাজবাড়ীর 4000 পেঁয়াজ চাষি। তাদের সরবরাহ করা বীজের বেশিরভাগই গজায়নি। বিষয়টি জেনে চাষিদের নতুন করে পেঁয়াজ বীজ দিচ্ছে জেলা প্রশাসন। রাজবাড়ীর প্রতিনিধি জাহাঙ্গীর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সরকারি প্রতিষ্ঠান বিএডিসি থেকে প্রণোদনার বীজ পেয়েছিলেন পেঁয়াজ চাষে সারা দেশে তৃতীয় অবস্থানে থাকা রাজবাড়ীর 4000 কৃষক। এর মধ্যে মাত্র 275 জন কৃষক ভালো বীজ পাওয়ায় জমিতে চারা গজিয়েছে। তবে চারা না গজানোই চরম বিপাকে 3725 জন কৃষক। ক্ষতিগ্রস্ত কৃষকদের নতুন করে পেঁয়াজ বীজ দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তবে আবাদ পিছিয়ে পড়ায় লোকসানের পাশাপাশি লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কায় চাষিরা। মনে করেন যে জ্বালাই নাই, তার পরিবর্তে আবার আজকে বিশেষ সারা, তাতে আমাদের আবার খরচা আরো 3000 লাগবে। বীজটা এখন নিয়ে আমরা চারা দেবো না, ই করবো আর বুনিয়ে দেবো, এটা ব্যাপার আছে। এখন যা পাইছি আমরা চলার মতন কিছুটা ব্যবস্থা হয়েছে, ওই সময়তে একেবারেই টোটাল বন্ধ ছিল। এরই মধ্যে পেঁয়াজ বীজ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন। ফলন যাতে ভালো হয় সে বিষয়ে পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। 15 তারিখের মধ্যে যদি বীজ দিয়ে দেয়, এই মাসে 15 দিন, আগামী মাসে 1 মাস, 45 দিন সময় পাবে। সেই ক্ষেত্রে 30 থেকে চারা যদি বপন শুরু করে 35-40 দিনে চারা বপন করলেও মাঠ পর্যায়ে এই চারা যাবে এবং চারা কৃষক সঠিকভাবে পেঁয়াজ আবাদ করতে পারবে ইনশাল্লাহ। পেঁয়াজ বীজ যদি আজকে বপন করে এবং এই সপ্তাহে বপন করলেও এই ক্ষতি তারা বসে উঠতে পারবে এবং এরপরেও যদি তাদের আর কোনো সমস্যা হয় আমরা তাদের পাশে আছি, আমরা সহায়তা করব। ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে ক্ষতি পুষিয়ে উঠতে পারে সে ব্যাপারে তাদের সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলেও জানায় কৃষি বিভাগ। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য সংবাদের সাথে আরও থাকবে। শীতের তীব্রতায় কাঁপছে সারা দেশ। সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় 8.7 ডিগ্রি সেলসিয়াস। আবারও আমন্ত্রণ 21 সংবাদে। শীতের তীব্রতায় কাঁপছে রাজধানী সহ সারা দেশ। দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রার পারদ নেমেছে 10-এর ঘরে। চুয়াডাঙ্গায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা 8.7 ডিগ্রি সেলসিয়াস। দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েকদিন তাপমাত্রা আরও কমবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। পঞ্চগড়ে শুরু হয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। রাতভর ঘন কুয়াশা, হিমেল বাতাস আর হাড় কাঁপানো শীতে নাস্তানাবুদ হয়ে পড়েছে উত্তরের জেলার জনজীবন। আজ ভোরে 9.4 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে। রাস্তাঘাট দেখা যায় না, কুয়াশা, প্রচন্ড শীতের কারণে আমরা খুব কষ্ট পাচ্ছি। বর্তমানে অনেক ঠান্ডা, যারা কর্মজীবী মানুষ তারা ঠান্ডার জন্য ঘর থেকে বের হতে পারছে না। বর্তমানে ছিন্নমূল মানুষ যেখানে সেখানে পড়ে আছে, তারা কষ্টে আছে। শীতে কাঁপছে উত্তরের জেলা গাইবান্ধা। এ অঞ্চলের জনজীবন অনেকটাই স্থবির। সূর্যের দেখা না পাওয়ায় এর তীব্রতা আরও বেড়েছে। বিশেষ করে গাইবান্ধার 3 নদীর চরাঞ্চলের অবস্থা কাহিল। কামারজানি, মোল্লারচর, কাপাসিয়া, বেলকা, হরিপুরের চরাঞ্চলবাসী খড়কুটো জ্বালিয়ে করছে শীত নিবারণ। এই শীতের জন্য জিনিস গোসল বন্ধ করা যাচ্ছে না। মনে করেন যে কোনো রকমে কোনো গরু বাছুর নিয়ে খুব সমস্যার মধ্যে, গলি থেকে গরু বাই করে পারছি না। কি অবস্থায় কাজ করবো ভাই, যে শীতের অবস্থা না, হাত পাও খালি কাঁপতেছে থরথরে। দক্ষিণ পশ্চিমাঞ্চলে দুদিনের মধ্যে শীত বাড়তে পারে বলে জানায় আবহাওয়া অফিস। শীতে কুয়াশার চাদরে ঢাকা পড়েছে কুমিল্লা। ঘন কুয়াশা আর উত্তরের হিমেল হাওয়ায় বাড়ছে শীতের তীব্রতা। বিপাকে পড়েছেন দিনমজুর, খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষ। রাঙ্গামাটিতে গেল কয়েকদিন ধরে শীতের তীব্রতা বেড়েছে। শহরে তীব্রতা না থাকলেও গ্রাম অঞ্চলে শীতের তীব্রতা বেশি। এদিকে চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও কনকনে ঠান্ডায় বিপর্যস্ত জনজীবন। উত্তর থেকে বয়ে আসা কনকনে ঠান্ডা বাতাস শীতের তীব্রতা আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। চুয়াডাঙ্গায় শুরু হয়েছে মৌসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। নিম্ন আয়ের মানুষ যারা
তারা রাস্তা বেরোয় আসতে পারতেছে না, কোনো কাজের সন্ধান পাইতেছি না। জনজীবন বিচ্ছিন্ন হচ্ছে, খেটে খাওয়া মানুষগুলা কষ্ট পাচ্ছে, তারা ঠিক মতন জনপাটে যেতে পারছে না। ইউসুফ হাসান নাইম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আবারও তরুণ তরুণীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে রাজশাহীর হাইটেক পার্ক। প্রায় 14,000 কর্মসংস্থানের লক্ষ্যে তৈরি এই পার্কে এখন কাজ করছেন প্রায় 400 জন। দেশি বিদেশি বিনিয়োগকারী আকৃষ্টের পাশাপাশি জ্ঞানভিত্তিক আইটি শিল্প প্রতিষ্ঠায় পার্কটি বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন উদ্যোক্তারা। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি বদরুল হাসান লিটনের তথ্য ছবিতে হাসান আল মুবিনের ডেস্ক রিপোর্ট। কেউ সফটওয়্যার ডেভেলপ করছেন, কেউ কাজ করছেন ফাইলপত্র নিয়ে, আবার বিশ্বের নামি দামি সাইট রক্ষণাবেক্ষণের কাজে ব্যস্ত অনেকেই। এভাবে নতুন করে কর্মচঞ্চল হয়ে উঠেছে রাজশাহীর হাইটেক পার্ক। পার্কের কাজ শেষ হয়েছে এবছরের জুন মাসে। এর দুটি অংশ, একটি আইটি ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন বিল্ডিং, অপরটি সিলিকন টাওয়ার। এখানে 17টি প্রতিষ্ঠান কাজ শুরু করেছে জুলাই মাস থেকে। এ পর্যন্ত কর্মসংস্থান হয়েছে প্রায় 400 জনের। আমরা যত কাজ করব এটাই আমাদের ক্যারিয়ার গ্রোথ। একটা কাজের এনভায়রনমেন্ট আমাদেরকে প্রোভাইড করা হয়, যেটা গভর্নমেন্ট থেকে করা হয়। গত 5 আগস্টে পার্কে লুটপাট চালায় দুর্বৃত্তরা। এতে বেশ কয়েকটি প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষত সারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা চলছে। ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে আমাদের অফিসিয়াল যে এনভায়রনমেন্ট কোনো কিছু কিন্তু ছিল না, সবগুলো কিন্তু আমাদের লুটপাট হয়ে যায়। ঘুরে দাঁড়ানোর চেষ্টাটা এখনো চলমান। লুটপাটের ঘটনায় হাইটেক পার্কের ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় 32 কোটি টাকা। প্রতিষ্ঠানগুলোকে ক্ষতিপূরণ দেওয়ার কাজ চলছে বলে জানালেন পার্কের উপপরিচালক। ওনাদের কাছ থেকে একটা আবেদন নিয়ে প্রত্যেকের কাছ থেকে সেই আবেদনপত্রটা আমরা আইসিটি মিনিস্ট্রিতে অগ্রহণ করেছি, যেন তারা ফাইন্যান্স ডিভিশনের কাছ থেকে সাপোর্ট নিয়ে আমাদের এই বিনিয়োগকারীদেরকে এই ক্ষতিপূরণের জন্য ব্যবস্থা করে। আগামী ফেব্রুয়ারির মধ্যে 1000 কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করছেন এই কর্মকর্তা। ম্যাক্সিমাম জানুয়ারি ফেব্রুয়ারি এর ভিতরে আমরা চেষ্টা করব 1000-এর টার্গেট। অলরেডি যে সকল কোম্পানিগুলোকে আমরা অ্যালটমেন্ট দিয়েছিলাম, যারা কাজ শুরু করছে না তাদেরকে বাতিল করছে, আবার নতুন কোম্পানির আমরা দিচ্ছি। রাজশাহী নবীনগরের পদ্মাপাড়ে 31 একর জমির উপর 335 কোটি 51 লাখ টাকায় তৈরি করা হয়েছে হাইটেক পার্ক। কর্মসংস্থানের পাশাপাশি উদ্যোক্তাদের জন্য সুযোগ সৃষ্টি করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই পার্ক, এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা। মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় এসেছে জুলাইয়ের গণ অভ্যুত্থান, বললেন আইন উপদেষ্টা। নতুন সুযোগে বাংলাদেশকে বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় বিএনপি, বললেন মির্জা ফখরুল। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।